গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি সৈয়দ মুজতবা আলীর লেখা শবনম। আজ প্রথম পর্ব। বাদশাহ আমানুল্লাহর নিশ্চয়ই মাথা খারাপ, না হলে আফগানিস্তানের মতো বিদকুটে গোঁড়া দেশে বল ড্যান্সের ব্যবস্থা করতে যাবেন কেন? স্বাধীনতা দিবসে পাগমান শহরে আফগানিস্তানের প্রথম বল ড্যান্স হবে। আমরা যারা বিদেশি তারা এ নিয়ে খুব উত্তেজিত হইনি। উত্তেজনাটা মোল্লাদের এবং তাদের চেলা অর্থাৎ ভিস্তি, দর্জি, মুদি, চাকর বাকরদের ভেতর। আমার ভৃত্য আব্দুর রহমান সকালবেলা চা দেবার সময় বিড়বিড় করে বললে, জাতধম্ম আর কিছু রইল না। আব্দুর রহমানের কথা আমি বড় একটা কান দিই নে। আমি শ্রীকৃষ্ণ নই, জাতধম্ম বাঁচাবার ভার আমার স্কন্ধে নয়। ধেড়ে ধেড়ে হুনুরা ডপকি ডপকি মেনিদের গলা জড়িয়ে ধেই ধেই করে নৃত্য করবে। আমি শুধালুম, কোথায়, সিনেমায়? আর আব্দুর রহমানকে পায় কে? সে তখন সেই হবু ডান্সের যা একখানা সরেস রগরগে বয়ান ছাড়লে তার সামনে রোমান কুকর্ম কুকীর্তি শিশু। শেষটাই বললে, রাত 12টার সময় সমস্ত আলো নিবিয়ে নেওয়া হয়, তারপর কি হয় সেসব আমি জানি না হুজুর। আমি বললাম, তোমার তাতে কি ভেটকি লোচন? আব্দুর রহমান চুপ করে গেল। ভেটকি লোচন, ওরে আমার আহ্লাদের ফুটো ঘটি, এসব বললেই আব্দুর রহমান বুঝতে পারত বাবু বদমেজাজে আছেন। এগুলো আমি মাতৃভাষা বাংলাতেই বলতুম। আব্দুর রহমান ঝান্ডু লোক, বাংলা না বুঝেও বুঝত। ঝিরঝিরে ঠান্ডা হাওয়ায় সন্ধ্যের সময় বেরিয়েছি। পাগমানের ঝোপে ঝাপে হেথা হোতা বিজলি বাতি জ্বলছে। পরিষ্কার তকতকে ঝকঝকে পিচ ঢালা রাস্তা। আমি আপন মনে ভাবতে ভাবতে যাচ্ছি, এটা হলো ভাদ্র মাস, কাল জন্মাষ্টমী গেছে, আমার জন্মদিন। মার মুখে শোনা, এখন সিলেটে নিশ্চয়ই জোর বৃষ্টি হচ্ছে। মা দক্ষিণের ঘরের উত্তরের বারান্দায় মোড়ার ওপর বসে আছে। তার কুড়িয়ে পাওয়া মেয়ে চম্পা তার পায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আর হয়তোবা জিজ্ঞেস করছে, ছোট মিয়া ফিরবে কবে? বিদেশে বর্ষাকাল আমার কাল। কাবুল, কান্দাহার, জেরুজালেম, বার্লিন, কোথাও মনসুন নেই। ভাদ্র মাসের পচা বৃষ্টিতে মা অস্থির। তার নাইবার শাড়ি শুকোচ্ছে না, ভিজে কাঠের ধোঁয়ায় তিনি পাগল। আর আমি দেখছি হুড়মুড় করে বৃষ্টি নেমে আসছে, খানিকক্ষণ পরে আবার রোদ। আঙিনার গোলাপ গাছে, রান্নাঘরের কোণের শিউলি গাছে, পিছনের চাউর গাছের পাতায় পাতায় কি খুশির ঝিলিমিলি। এখানে সে শ্যামল সুন্দরের দর্শন নেই। সর্বনাশ, পথ হারিয়ে বসেছি। রাত 9টা, রাস্তায় জনপ্রাণী নেই, কাকে পথ শুধোই। ডান দিকে ঢাউস ইমারতে নাচের ব্যান্ডও বাজছে। ও, এটা তাহলে আমার ভৃত্য আব্দুর রহমান খান বর্ণিত সেই ডান্স হল। এই বাড়ির খানসামা বেয়ারা তাহলে আমাকে হোটেলের পথটা বাতলে দিতে পারবে। পেছনের চাকর বাকরদের দরজার কাছে যাই। গেলুম। এমন সময় গটগট করে বেরিয়ে এলেন এক তরুণী। প্রথমে দেখেছিলুম কপালটি যেন তৃতীয়ার ক্ষীণ চন্দ্র, শুধু চাঁদ হয় চাপা বর্ণের। এর কপালটি একদম পাগমান পাহাড়ের বরফের মতোই ধপধপে সাদা। সেটা আপনি দেখেননি? অতএব বলবো নির্জলা দুধের মতন। সেও আপনি দেখেননি? তাহলে বলি বনমল্লিকার পাপড়ির মতো। ওর ভেজাল এখনো হয়নি। নাকটি যেন ছোট বাঁশি, ওইটুকুন বাঁশিতে কি করে দুটো ফুটো হয় জানি নে। নাকের ডগা আবার অল্প অল্প কাঁপছে। গাল দুটি কাবুলেরই পাকা আপেলের মতো লাল টুকটুকে, তবে তাতে এমন একটা শেড রয়েছে যার থেকে স্পষ্ট বোঝা যায় এটা রুজ দিয়ে তৈরি নয়। চোখ দুটি নীল না সবুজ বুঝতে পারলুম না। পরনে উত্তম কাটের গাউন, জুতো উঁচু হিলের। রাজেশ্বরী কণ্ঠে হুকুম ঝাড়লে, সর্দার আওরঙ্গজেব খানের মোটর এদিকে ডাকো তো। আমি থতমত খেয়ে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলুম। মেয়েটি ততক্ষণে আমার দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পেরেছে আমি হোটেলের চাকর নই। তারপর বুঝেছে আমি বিদেশি।
প্রথমটায় ফরাসিতে বলল, Je vous demande pardon, monsieur, মাফ করবেন। তারপর বললে ফার্সিতে। আমি আমার ভাঙা ভাঙা ফার্সিতেই বললুম, আমি দেখছি। সে বললে, চলুন। বেশ সপ্রতিভ মেয়ে, বয়স 18-19। পার্কিংয়ের জায়গায় পৌঁছনোর পূর্বেই বললে, না, আমাদের গাড়ি নেই। আমি বললুম, দেখি অন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে পারি কিনা। নাসিকাটি ইঞ্চিখানেক ওপরের দিকে তুলে মুখ বেঁকিয়ে অত্যন্ত গাইয়া ফার্সিতে বললে, সব ব্যাটা আনাচে কানাচে দাঁড়িয়ে বেলাল্লাপনা দেখছে, ড্রাইভার পাবেন কোথায়? আমার মুখ থেকে অজান্তে বেরিয়ে গেল, কিসের বেলাল্লাপনা? মেয়েটি ঘুরে আমার দিকে মুখোমুখি হয়ে এক লহমায় আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিলে, তারপর বললে, আপনার কোনো তাড়া না থাকলে চলুন, আমাকে বাড়ি পৌঁছে দেবেন। আমি, নিশ্চয় নিশ্চয়ই বলে সঙ্গে সঙ্গে পা বাড়ালুম। মেয়েটি সত্যি ভারী চটপটে। চট করে শুধালে, আপনি এদেশে কতদিন আছেন? পাখদো, আমার ফ্রেঞ্চ প্রফেসর বলেছেন অজানা লোককে প্রশ্ন শুধাতে নেই। আমি বললুম, আমারও তাই, কিন্তু আমি মানি নে। বোঁ করে আমার দিকে ঘুরে তাকিয়ে মুখোমুখি হয়ে বললে, একদম খাঁটি কথা। আপনার সঙ্গে চলেছি, কিংবা মনে করুন আমার আব্বাজান আপনার সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন, আর আপনি আমায় কোনো প্রশ্ন শুধালেন না, যেন আমি সাপ ব্যাং কিছুই নই। আমিও শুধালুম না, যেন আপনার বাড়ি নেই, দেশ নেই। আমাদের দেশে তো জিজ্ঞাসাবাদ না করাটাই বেয়াদবি। আমি বললুম, আমাদের দেশেও তাই। ঝট করে জিজ্ঞেস করে বসলে, কোন দেশ? আমি বললুম, আমাকে দেখেই তো চেনা যায়, আমি হিন্দুস্তানি। বারে, হিন্দুস্তানিরা তো ফ্রেঞ্চ বলতে পারে না। আমি বললুম, কাবুলিরা বুঝি ফ্রেঞ্চ বলে? মেয়েটা খিলখিল করে হাসতে গিয়ে হঠাৎ যেন পা মোচকে বসল। বললে, আমি আর হাঁটতে পারছি নে, উঁচু হিল জুতো পরা আমার অভ্যেস নেই। চলুন ওই পাশে টেনিস কোর্টে যাই, সেখানে বেঞ্চি আছে। জমজমাট অন্ধকার, সেই দূরে বিজলি বাতি। সামান্য এক ফালি পথ দিয়ে টেনিস কোর্টের দিকে এগুতে হলো। একটু অসাবধান হওয়ায় তার বাহুতে আমার বাহু ঠেকে যাওয়াতে আমি বললুম, পাকদো, মাফ করবেন। মেয়েটির হাসির অন্ত নেই। বললে, আপনার ফ্রেঞ্চ অদ্ভুত, আপনার ফার্সিও অদ্ভুত। আমার বয়স কম লাগলো। বললুম, মাদমোজেল, আমার নাম শবনম। তদ্দণ্ডেই আমার দুঃখ কেটে গেল। এরকম মিষ্টি নামওয়ালি মেয়ে যা খুশি বলার হক ধরে। বেঞ্চিতে বসে হেলান দিয়ে পাদুখানা একেবারে হিন্দুকুশ পাহাড় ছাড়িয়ে কাতাখান বাদাখশান অবধি লম্বা করে দিয়ে বাঁ পা দিয়ে হুটুস করে ডান জুতো এক লাথে তাশকন্দ অবধি ছুঁড়ে দিয়ে বলল, বাঁচলুম। আমি বললুম, আমার উচ্চারণ খারাপ সে আমি জানি, কিন্তু ওটা বলে মানুষকে দুঃখ দেন কেন? চড়াক সে একদম খাড়া হয়ে বসে মোড় নিয়ে মুখোমুখি হয়ে বললে, আশ্চর্য, কে বললে আপনার উচ্চারণ খারাপ? আমি বলেছি অদ্ভুত। অদ্ভুত মানে খারাপ? আপনার ফার্সি উচ্চারণে কেমন যেন পুরনো আতরের গন্ধ। দাঁড়ান বলছি। হ্যাঁ, মনে পড়েছে। ঠাকুমার সিন্দুক খুললে যেরকম পুরনো দিনের জমানো মিষ্টি মিষ্টি গন্ধ বেরোয়, অন্য হিন্দুস্তানিরা কিরকম যেন ভোঁতা ভোঁতা ফার্সি বলে। আমি বললুম, ওরা তো সব পাঞ্জাবি, আমি বাংলাদেশের লোক। এবারে মেয়েটি প্রথমটা একেবারে বাক্যহারা। তারপর বললে, বাংলা মূলক? সেখানে তো শুনেছি পৃথিবীর শেষ, তারপর নাকি বিরাট এক অতল গর্ত, যতদূর দেখা যায় কিছু নেই। সেখানে তাই রেলিং লাগানো আছে, পাছে কেউ পড়ে যায়। বাঙালিরাও নাকি তাই বাড়ি থেকে বেরোয় না। আমি জানতুম ভারতবর্ষে যেসব কাবুলি যায় তারা বাংলাদেশের পরে বড় কোথাও একটা যায়নি। এইসব গল্প নিশ্চয়ই তারা ছড়িয়েছে। আমি হেসে বললুম, কি বললেন? বাঙালিরা তাই বাড়ি থেকে বেরোয় না? যেমন আমি, না? এই প্রথম মেয়েটি একটু কাতর হলো। বলে, দেখুন মুসিও। আমি বললাম, আমার নাম মজনুন। মজনুন? আমি বললাম, হ্যাঁ। মজনুন মানে তো পাগল। জিন যখন কারো কাঁধে চাপে তখন
জিন শব্দের পাস্ট পার্টিসিপল মাজনুন দিয়েই তো পাগল বোঝানো হয়। এ নাম আপনাকে কে দিলে? আমি বললাম, আমার বাবার মুর্শিদ। দেখুন শবনম বানু, সকলেরই কি আপনার মতো মিষ্টি নাম হয়? শবনম মানে তো শিশির বিন্দু না, হিমকণা। খুব ভোরে আমার জন্ম হয়েছিল। আমি গুনগুন করে বললুম, আমি তব সাথী হে শেফালি, শরৎ নিশির স্বপ্ন শিশির সিঞ্চিত প্রভাতের বিচ্ছেদ বেদনা। বুঝিয়ে বলুন। আমাদের দেশে একরকম ফুল হয়, তার নাম শিউলি। কবি বলছেন, শরৎ নিশি সমস্ত রাত স্বপ্ন দেখেছে শিউলি ফোটাবার, আর ভোর হতেই গাছকে বিচ্ছেদ বেদনা দিয়ে ঝরে পড়ল সেই শিউলি। শবনমের কবিত্ব রস আছে বলে, চমৎকার, একটি ফুল সমস্ত রাতের স্বপ্ন। আচ্ছা, আমার নাম যদি শবনম শিউলি হয় তো কিরকম শোনায়? আমি বললাম, সে আপনি ধারণাই করতে পারবেন না বাঙালির কানে কতখানি মিষ্টি শোনায়। হেসে বললে, ফুল সম্বন্ধে কবি কিসাই কি বলেছে জানেন? আমি হাফিজ, সাদি আর অল্প রুমি পড়েছি মাত্র। তবে শুনুন, অমরাবতীর সওগাত এই ফুল এলো ধরাতলে, ফুলের পুণ্যে পাপি তাপি লাগি স্বর্গের দ্বার খোলে। ওগো ফুলওয়ালি, কেন ফুল বেচো তুচ্ছ রূপার দরে? প্রিয়তর তুমি কি কিনিবে বলো, রূপ দিয়ে তার তরে? আমি বললুম, বাহ, অদ্ভুত সুন্দর কবিতা, এটা আমায় বাংলায় অনুবাদ করতে হবে। আপনি বুঝি ছন্দ গাঁথতে জানেন? আমি বললুম, সর্বনাশ, আমি মাস্টারি করি। সে আমি জানি, এদেশে দুরকম ভারতীয় আসে, হয় ব্যবসা বাণিজ্য করতে, না হয় পড়াতে। তবে আপনাকে এর পূর্বে আমি কখনো দেখিনি। আচ্ছা বলুন তো, বাচ্চা আমানুল্লাহর সব রকম সংস্কার কর্ম আপনার কীরকম লাগে? আমার লাগানা লাগাতে কি, আমি তো বিদেশি। বিদেশি হলেও প্রতিবেশী তো। আমি ফ্রান্স থেকে ফেরার সময় আমি অবাক হয়ে শুধালুম, ফ্রান্স থেকে? হ্যাঁ, ইংরেজের কল্যাণে বাবাকে নির্বাসনে যেতে হয়। আমার জন্ম প্যারিসে, সেখানে 10 বছর আর এখানে 9 বছর কাটিয়েছি। যাকগে সে কথা। দেশে ফেরার সময় বোম্বাই পেশোয়ার হয়ে আসি। দাঁড়ান, ভেবে বলছি। ঠিক এই আগস্টে আমরা এসেছিলুম। সে কি বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। বোম্বাই থেকে লাহোর পর্যন্ত ঝপঝপ ঝুপঝাপ গাড়ির শব্দের সঙ্গে মিলে চমৎকার শোনায়। তা যাকগে, কিন্তু ওই বোম্বাই থেকে এই পেশোয়ার, এর সঙ্গে তো ফ্রান্সের কোনো মিল নেই। মিল আফগানিস্তানের সঙ্গে। দুটোই সুন্দর দেশ। আর ভারতবর্ষ সম্পর্কে ইরানি কবি কি বলেছেন জানেন? হাফিজ যেন কি বলেছেন, না, আলিকুলি সালিম বলেছেন, পরিপূর্ণতা পাবে তুমি কোথা ইরান দেশের ভুঁয়ে, মেহেদির পাতা কড়া লাল হয় ভারতের মাটির ছুঁয়ে। আমি বললুম, এদেশের হেনাতে কি কড়া রং হয় না? বাজে, ফিকে, হলদেটে। আমি বললুম, আপনি কথায় কথায় এত কবিতা বলতে পারেন কি করে? হেসে বললে, বাবা আওড়ান। আর 9-10 বছর বয়সেও আমার আত্মসম্মান জ্ঞানটি ছিল অত্যুগ্র। প্যারিসে ক্লাসে ফরাসি কবিতা কেউ আওড়ালে আমি সঙ্গে সঙ্গে ফার্সি শুনিয়ে দিতাম। বড় রাস্তায় তো জনমানব নেই, শুধু মনে হচ্ছে একখানা মোটর বারবার আসা যাওয়া করছে, তাই না? আপনি লক্ষ্য করেছেন? আমি বললাম, বোধহয় তাই। তবে আমাকে বলেননি কেন? আমি এক মাথা লজ্জা পেয়ে বললুম, আমার ভালো লাগছিল বলে। মেয়েটি চুপ করে রইল। আমি শুধালুম, ওটা কি আপনাদের গাড়ি? আপনাকে খুঁজছে? তবে চলুন। না। আচ্ছা, কিন্তু আপনার বাড়ির লোক আপনার জন্য দুশ্চিন্তা করবেন না? তবে চলুন। উঠে দাঁড়ালো। আমি বললুম, শবনম বানু, আমাকে ভুল বুঝবেন না। তবা, আপনাকে ভুল বুঝব কেন? রাস্তায় যেতে যেতে বেশ কিছু পরে সেই কথার খেই ধরে বললে, বিদেশির সঙ্গে আলাপ করতে ওই তো আনন্দ। তার সম্বন্ধে কিছু জানি নে, সেও কিছু জানে না। সেই যে কবিতা আছে,
গোড়া আর শেষ এই সৃষ্টির জানা আছে বলকার, প্রাচীনে পুঁথি গোড়া আর শেষে পাতাকটি ঝরা তার। এমন সময় এই জলজলে আলোওয়ালা পোড়ার মুখো মোটর এসে সামনে দাঁড়ালো। শবনম বানু বললে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। এতক্ষণে দুজনাতে বেশ কথাবার্তা হচ্ছিল। এখন ওই ড্রাইভারের সামনে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলুম। প্যারিস থেকে এসে থাক আর খাস কাবুলিওয়ালাই হোক, এরা যে কট্টর গোঁড়া সে কি কারো অজানা? বললুম, থাক, আমার হোটেল কাছেই। শবনম বানু বুদ্ধিমতী বললে, বেশ, তবে দেখুন আগা, আপনি কোনো কারণে কণামাত্র সংকোচ করবেন না। আমি কাউকে পরোয়া করি না। পরোয়া শব্দটি আসলে ফার্সি। শবনম ওই শব্দটি ব্যবহার করেছিল। আদাবারেজ, খোদা হাফিজ। হোটেলে ঢোকবার সময় পেছনের শব্দ হওয়াতে তাকিয়ে দেখি আব্দুর রহমান। নিজের থেকেই বললে, একটু বেড়াতে গিয়েছিলুম। আমি তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে মনে মনে ভাবলুম, ইনি একটা হস্তি মূর্খ না মর্কট চূড়ামণি। সমস্ত রাত ঘুম এলো না। জানলা দিয়ে তাকিয়ে দেখি আদম সুরত, কালপুরুষ, অতি প্রসন্ন বদনে যেন আমার দিকে তাকিয়ে আছেন। আকাশের পরিপূর্ণ শান্তি যেন তার অঙ্গের প্রতিটি তারায় সঞ্চিত করে আমার দিকে বিচ্ছুরিত করে পাঠাচ্ছেন। একটি ফার্সি কবিতা মনে পড়ল। ইরানের এক সভাকবি নাকি চাঁড়ালদের সঙ্গে বসে ভাঁড়ে করে মদ্যপান করেছিলেন। রাজা তাই নিয়ে অনুযোগ করাতে তিনি বলেছিলেন, 1000 যোজন নিচেতে নামিয়া আকাশের ওই তারা গোষ্পদে হল প্রতিবিম্বিত, তাই হল মানহারা। শেষ রাত্রে কালো মেঘ এসে আকাশের তারা একটি একটি করে নিবিয়ে দিতে লাগল। আমার মন অজানা অস্বস্তিতে ভরে উঠতে লাগল। বিবেকানন্দ ইংরেজি কবিতায় লিখেছেন, দি স্টার্স আর ব্লাড আউট। সত্যেন দত্ত অনুবাদ করেছেন, নিঃশেষে নিবেছে তারাদল। কেমন যেন কি হবে একটা ভাব মনকে আচ্ছন্ন করে দিল। শেষ রাত্রে নামল খাঁটি সিলেটি বৃষ্টি। প্রসন্নাস্ত আমার অদ্য সন্ধ্যার সবিতার। ক্ষুদাতালা বেহত মেহেরবান, আমার শেষ মনস্কামনা পূর্ণ করে দিলেন। কি মূর্খ আমি! আমার প্রত্যাশা যে করুণাময়ের অফুরন্ত দান ছাড়িয়ে যেতে পারে, এই দম্ভ আমি করেছিলুম কোন গবেটামিতে? ঘুম ভাঙা ঘুম লাগা কল্প স্বপ্নে জড়ানো রাতের শেষ হল সূর্যোদয়ের অনেক পর। কাল রাত্রে তো পারিনি, আজ সকালেও বুঝতে পারলুম না কাল রাত্রে কি হয়ে গেল। এ কি আরম্ভ না এই শেষ? এ কি অন্ধকার রাত্রে চন্দ্রোদয়ের মতন আমার ভুবন প্রসারিত করে দেবে? না এ হঠাৎ চমক মারা বিদ্যুৎ লেখা শুধু ক্ষণেকের তরে সুদূর আকাশপটে আমার ভাগ্যের ব্যঙ্গচিত্র এঁকে লোপ পাবে? আচ্ছন্নের মতো জানলার ধারের টেবিলের কাছে এসে দাঁড়াতেই চোখে পড়ল চেয়ারে ঝোলানো আমার কোটের কাঁধের ওপর এক গাছি লম্বা চুল। কি করে এসে পৌঁছল কে জানে? এই জগতের অলৌকিক ঘটনা কি করে ঘটে? কিংবা এই ঘটনা কি অতিশয় দৈনন্দিন, নিত্য প্রাচীন? যে বিধাতা প্রতিটি ক্ষুদ্র কীটেরও আহার জুগিয়ে দেন, তিনি তো তৃষিত হিয়ার অপ্রত্যাশিত মরুদ্যান রচে দেন। কিন্তু তার কাছে তখন সেটা অলৌকিক। কুবেরের লক্ষ মুদ্রা লাভ অলৌকিক নয়, কিন্তু নিরন্নের অপ্রত্যাশিত মুষ্টি ভিক্ষা অলৌকিক। কিংবা বলবো, সরলা গোপিনীদের কৃষ্ণ লাভ অলৌকিক, ইন্দ্রসভায় কৃষ্ণের প্রবেশ দৈনন্দিন ঘটনা। অথবা কি এই হঠাৎ লটারি লাভ আমার হৃৎপিণ্ড বন্ধ করে দেবে? অন্ধকার রাতের দুশ্চিন্তা তার কালো চুলকে ভোরের সঙ্গে সঙ্গে সাদা করে দেবে? কি করি? জানলা দিয়ে তাকিয়ে দেখি অল্প অল্প বৃষ্টি। এই বৃষ্টিকেই কাল রাত্রে কত সোহাগের সঙ্গে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলুম। এখন কোনো কিছুর সন্ধানে বাইরে যেতে পারবো না বলে সেই সোহাগের ধন বিরক্তির কারণ হয়ে দাঁড়াল। কিন্তু কোথায় সন্ধান? সর্দার আওরঙ্গজেবের বাড়ি খুঁজে আমি পাব নিশ্চয়ই। সেই সুদূর বাংলাদেশ থেকে যখন কাবুলে পৌঁছতে পেরেছি,
তবে এই আর কতটুকু, কিন্তু পেয়ে লাভ। সেখানে তো আর গটগট করে ঢুকে গিয়ে বলতে পারবো না শবনম বানুর সঙ্গে দেখা করতে এসেছি। এই দেশের ছেলেই এটা করতে পারে না, আর আমি তো বিদেশি। আমি তো এমন কিছু স্বর্ণভাণ্ড নই যে ভেঙে টুকরো টুকরো হয়ে মাটি চাপা পড়ে গেলেও লোকে জানতে পারলে খুঁড়ে বের করবে। বরঞ্চ শবনমই স্বর্ণপাত্র। আমি ভিখারি, তার দিকে নিষ্কাম হৃদয়ে তাকালেও সর্দার আমার গরদান নেবেন। তা তিনি নিন। রাজারও একটা গরদান, আমারও একটা। অথচ আশ্চর্য, রাজার গরদান গেলে বিশ্বজোড়া হৈ হৈ পড়ে যায়, আমার বেলা হবে না। কিন্তু ওই কিশোরীকে জড়ানো, এ তো বুদ্ধির কথা, যুক্তির কথা, সামান্য কাণ্ডজ্ঞানের কথা। কিন্তু হায়, হৃদয়েরও তো আপন নিজস্ব যুক্তিরাজ্য আছে। সে তো বুদ্ধির কাছে ভিখারির মতো তার যুক্তি ভিক্ষা চায় না। আকাশের জল আর চোখের জল তো একই যুক্তি কারণে ঝরে না। আব্দুর রহমান এসে খবর দিলে আজ দুপুরে হোটেলে মাছ। অন্যদিন হলে আমি আনন্দে তাকে বকশিস দিতুম। এই দেশেই প্রথম মাছের নাম শুনতে পেলুম। আজ শুধু অলস নয়নে তাকিয়ে রইলুম। খেতে গিয়েছিলুম, এদিক ওদিক তাকাইনি, কারণ কাবুল পাগমানে এখনো মেয়েরা রেস্তোরাঁয় বেরোয় না। অনেক সর্দারই খেতে এসেছিলেন, হয়তো সর্দার আওরঙ্গজেবও ছিলেন। হঠাৎ মৃদু গুঞ্জরণ আরম্ভ হল, তারপর সবাই ধড়মড় করে ছুরি কাঁটা ফেলে উঠে দাঁড়াল। ব্যাপার কি? বাচ্চা আসছেন। আমার বুকের রক্ত হিম। এই সর্বনেশে দেশে কি স্বয়ং বাদশা বেরোন মজনুন অর্থাৎ পাগলদের কিংবা আসামির সন্ধানে? না, এটা সরকারি হোটেল। লাভ হচ্ছে না শুনে তিনি স্বয়ং এসেছেন বড় ভাই মইনুস সুলতানের সঙ্গে পেট্রোনাইজ করতে। রাজেন্দ্র সঙ্গমের দিনও তাহলে তীর্থ দর্শনে আসতে পারে। রাজার সঙ্গে গেলে দিনের রাহা খরচাটা বাদ পড়ে বটে, কিন্তু সেও তো পুরুত পাণ্ডাকে 2 পয়সা বিলোয়। পরে দেখা গেল তার হিসেবটা ভুল নয়। অনেক রকম খাবারই সেদিন ছিল, এমনকি সদ্য ভারতবর্ষ থেকে আগত এক পেশোয়ারি সদাগর পাতিনেবু পর্যন্ত বিলোলেন। অন্যান্য ঠান্ডা দেশের মতো কাবুলেও কোনো টক জিনিস জন্মায় না। আমারটা আমি গোপনে পকেটে পুরেছিলুম, পরে খুঁচিয়ে খুঁচিয়ে তার গন্ধ শুঁকব বলে। দেশের গন্ধ কতদিন হলো পাইনি। যে মাছটি খেলুম সেটি ভালো হলেও তাতে দেশের গন্ধ ছিল না। রাজা উঠে দাঁড়ালেন, কিন্তু কাবুলিদের অবশ্য কর্তব্য ঢেকুরটি তুললেন না। আমরা উঠলুম। আমার খাওয়া অনেকক্ষণ হলো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রাজা না ওঠা পর্যন্ত প্রজাকে খাবার নিয়ে নাড়াচাড়া করে ভান করতে হয় যেন তার খাওয়া তখনও শেষ হয়নি। রাজা তো প্রজার তুলনায় গোগ্রাসে গিলতে পারেন না, গিললে প্রজাকে আরও বেশি গেলবার ভান করতে হয়। ইরান তুরানে অতিথি নিমন্ত্রিত বাড়ি এলে গৃহস্থকে ওই ভান করতে হয়। এইসব আমার চিন্তাধারা নয়। আমার সঙ্গে বসেছিলেন 3 জন ভারতীয় ব্যবসায়ী। এরাই গুনগুন করে এসব কথা উর্দুতে বলছিলেন। বেরিয়ে এসে দেখি বৃষ্টি নেমেছে, রোদ উঠেছে, গাছের ভেজা পাতা রোদের আলোতে ঝলমল করছে। এখন বেরোনো যায়, কিন্তু যাব কোথায়? সে চিন্তা তো আগেই করা হয়ে গিয়েছে। হলে কি হয়? পাগলামির প্রথম চিহ্ন, পাগল একই কথা বারবার বলে, একই গ্রাস বারবার চিবিয়ে চলে, গিলতে পারে না। আর বেরোতে গেলেই এই 3 ব্যবসায়ী দুশ্মন সঙ্গ নেবে। এরা এসেছে মাত্র কয়েকদিনের জন্য। কাবুলের ডাস্টবিনের ছবি তোলে, হ্যাটপিনের পাইকারি দর শুধোয়। আর আমার ঘরে তো রয়েছে সেই অমূল্য নিধি, আজ সকালের সওগাত। এদেশে সবুজ চা অভ্যাস হয়ে গিয়েছে। 3টের সময় পা টিপে টিপে নিচে নামলুম। সেখানেই চা খেয়ে বেরিয়ে যাব। এই সময় সবাই আপন আপন ঘরে চা খায়। টি রুমে ঢুকেই এক কোণে একসঙ্গে অনেক কিছু দেখতে এবং শুনতে পেলুম। দেখি 1/2 ডজনের বেশি কাবুলি তরুণী মাথার উপরকার হ্যাট থেকে ঝোলানো নেট বা বোরকার উত্তর প্রান্ত যাই বলা যাক না কেন নামিয়ে গোল টেবিল ঘিরে বসে কিচিরমিচির লাগিয়েছে।
সঙ্গে সঙ্গে বুঝে গেলুম এই সময় হোটেলের নিচের তলাটা নির্জন থাকে বলে এই সুবাদে বেচারীরা ফুর্তি করতে নূতন একটা কিছু করতে এসেছে, এবং এদের বুদ্ধিদায়িনীটিকে সেটা বুঝতেও বিলম্ব হল না। শবনম বানু স্বয়ং দাঁড়িয়ে ওয়েটারকে তম্বিতম্বা করছেন ঝড়ের বেগে। পেস্ট্রি নেই কেন? কেক আছে? সে তো বলেছ, অর্ডারও দিয়েছি। ডিমের স্যান্ডউইচ? কেন স্বামী কাবাব দিয়ে স্যান্ডউইচ বানাতে পারো না? মাথায় খেলেনি? চত্ব সব। আমার দিকে পাশ ফিরে কথা বলছিলেন। হঠাৎ কেন জানি নে আমার দিকে তাকাতেই তার মুখের কথা আমাকে দেখার সঙ্গে কলিশন লেগে থেমে গেল। আমিও সঙ্গে সঙ্গে বো করে চক্কর খেয়ে বারান্দায় রওনা দিলুম গেটের দিকে। সেখানে পৌঁছতে না পৌঁছেই পেছন থেকে কি একটা শব্দ শুনে ফিরে দেখি সেই ওয়েটার। আপনাকে একটি বানু ডাকছেন। এসে দেখি তিনি বারান্দায় দাঁড়িয়ে হাসি মুখে বললে, পালাচ্ছিলেন কেন? দাঁড়ান। হ্যান্ডব্যাগ খুলতে খুলতে বললে, আজ সকালে বাবাকে জিজ্ঞেস করলুম বাংলাদেশ কোথায়। তিনি বললেন ওদেশের এক রাজা নাকি আমাদের মহাকবি হাফিজকে তার দেশে নিমন্ত্রণ করেন। তিনি যেতে না পেরে একটা কবিতা লিখে পাঠান। সেটি আমি টুকে নিয়েছি, এই নিন। আমি তখন কিছুটা বাকশক্তি ফিরে পেয়েছি। ধন্যবাদ জানিয়ে পকেটে রাখতে গিয়ে সেই নেবুটায় হাত ঠেকল। হঠাৎ আমার কি হলো, কোনো চিন্তা না করে এই সামান্য পরিচিতা বিদেশির হাতে কি করে সেটা তুলে ধরলুম। এটা কি? ও লেবু, লিমন, লেমনে হিন্দুস্তান। নাকের কাছে তুলে ধরে শুঁকে বললে, পেলেন কোথায়? কি সুন্দর গন্ধ, কিন্তু ভেতরটা টক না? বলে আবার হাসলে। ওয়েটার চলে গেছে। চতুর্দিক নির্জন, দূরে দূরে মালিরা কাজ করছে মাত্র। তবু আমার মুখে কথা নেই। মেয়েটি একবার আমার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালে। আমি তাকিয়ে মাথা নিচু করলুম। আস্তে আস্তে ভেতরে চলে গেল। কি আহাম্মক, কি মূর্খ আমি! প্রথমবারে না হয় বেয়াদবি হতো, কিন্তু এবারে এরকম অবস্থায় আমি শুধাতে পারলুম না আবার দেখা হবে কিনা। এবারে তো সেই ডেকেছিলে, কবিতা দিলে। সেই কবিতাটি পড়ার ভান করে ওই প্রশ্নটা ভালো করে বলার ধরনটা ভেবে নিলেই তো হতো। না না, ভালোই করেছি। যদি সে চুপ করে যেত তাহলেই তো সর্বনাশ। না বললে তো আমি খতম হয়ে যেতুম। কিন্তু তবু কি মূর্খ আমি! এই যে 18 ঘন্টা একই চিন্তায় বারবার ফিরে এসেছি, তার ভেতরে একবারও ভেবে নিতে পারলুম না হঠাৎ যদি দৈবযোগে আবার দেখা হয়ে যায় তাহলে কি করতে হয়, কি বলতে হয়, সেই সবচেয়ে বড় প্রশ্ন। আবার দেখা হবে কি, সেইটি কি করে ভদ্রভাবে শুধোতে হয়। ওরে মূর্খ, দিলি একটা নেবু, তাও শুনতে হলো ভেতরটা টক। না, সে মিন করেনি, আলবাত করেছে। না, আমি জানি কাবুলের শেষ বল ডান্স কাল রাত্রেই হয়ে গিয়েছে। তবু সন্ধ্যার পর সেই অন্ধকার ভুতুড়ে বাড়ির চতুর্দিকে ঘোরপাক খেলুম। জানি আজ আর টেনিস কোর্টে কেউ আসবে না, তবু সেখানে গেলুম। শুধু সেই বেঞ্চিটিতে বসতে পারলুম না। বসলুম একটা দূরের বেঞ্চিতে, ওই দিকে তাকিয়ে। হায় রে নির্বোধ মন, তোমার কতই না দুরাশা। যদি কেউ মনের ভুলে সেখানে এসে বসে। টেনিস খেলার ছলে পৃথিবীর সব টেনিস কোর্টেই বহু নরনারী আসে প্রিয়জনের সন্ধানে, তার সঙ্গ সুখ মোহে। এই কোর্টেও আসে দেশি বিদেশি অনেক জন। আমিও আসতে পারি, কিন্তু আমার এসে লাভ? কাবুলি মেয়েরা তো এখনো বাইরে এসে কোনো খেলা আরম্ভ করেনি। আমার বন্ধু যখন আসে তখন সব খেলা সাঙ্গ হয়ে যায়। এই খেলাতে তার শখ নেই। দিনের আলোতে খেলা তো সহজ, সবাই সবাইকে দেখতে পায়, তাতে আর রহস্য কোথায়? অন্ধকারের অজানাতে ঠিক জনকে চিনে নিতে পারাই তো সবচেয়ে বড় খেলা। শিশু যেমন গভীরতম অন্ধকারে মাতৃস্তন খুঁজে পায়, তাই বুঝি মৃত্যুর ওপারে আমাদের জন্যে সবচেয়ে বড় খেলা লীলাময় রেখেছেন। মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। কেউ এলো না। অত্যন্ত শ্লথ গতিতে সে রাত্রে বাড়ি ফিরেছিলুম।
তীর্থযাত্রী যেরকম নিষ্ফল তীর্থ ছেড়ে বাড়ি ফেরে। ডিনার শেষ হয়ে গিয়েছিল। আব্দুর রহমান স্যান্ডউইচ সাজিয়ে রাখছিল কিছু। তাড়াতাড়ি বললে, এখনও কিচেন বোধহয় বন্ধ হয়নি, আমি গরম স্যুপ নিয়ে আসি। আমি বললাম, না। পরদিন বেলা 10টা নাগাদ আব্দুর রহমান আমার কোট পাতলুন বুরুশ করতে করতে কথায় কথায় বললে, সর্দার আওরঙ্গজেব খান কাল সন্ধ্যায় বিবি বাচ্চা বাচ্চি সমেত কাবুল চলে গেছেন। তার পিসি গত হয়েছেন। অন্য সময় হলে হয়তো শুনেও শুনতুম না, কিংবা হয়তো অলস কণ্ঠে নীরস প্রশ্ন শুধাতুম, সর্দারটিকে? এখন আমি আব্দুর রহমান কি জানে, কি করে জানে, কতখানি জানে, এসবের বাইরে। একদিন হয়তো আরো অনেকে জানবে। তাতেই বা কি? সেই যে ইরানি কবি বলেছেন, কত না হস্ত চুমিলাম আমি অক্ষমালার মতো, কেউ খুলিল না কিসমতে ছিল আমার গ্রন্থি যত। অক্ষমালার মতো পুত পবিত্র হয়ে সাধু সজ্জনের মন্ত্রোচ্চারণের পুণ্য কর্মে লেগেও যদি তার গেরো থেকেই যায়, তবে আব্দুর রহমানের হাতে দুপাক খেতেই বা আপত্তি কি? প্রথমটা সত্যি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলুম। অথচ দিনের আলো যতই ম্লান হতে লাগলো, ততই মনে হতে লাগলো এই জঙ্গলি পাগমান শহরটা বড়ই নোংরা। দুনিয়ার যত বাজে লোক জমায়েত হয়ে খামোকা হই হুল্লোড় করে, এর চেয়ে কাবুল ঢের ভালো। দেখি আব্দুর রহমানেরও ওই একই মত। অথচ এখানে 7 দিনের ছুটি কাটাবার জন্য সেই করেছিল চাপাচাপি, এখনও তার 3 দিন বাকি। সকালে দেখি আব্দুর রহমান বাক্স প্যান্টটা গোছাতে আরম্ভ করেছে। মনস্থির করাতে সে ভারী ওস্তাদ। হিন্দুস্তানি সদাগররা দুঃখিত হলেন, বললেন কাবুলে আবার দেখা হবে। বাস পাগমান ছাড়তেই মনে হলো, সর্বনাশ, শবনম বানু যদি আবার পাগমানে ফিরে আসে। আর ভাবতে পারিনি রে বাবা। পুরাতন ভৃত্যকে ছেড়ে বাড়ি ফেরা পীড়াদায়ক হলেও সে সঙ্গে থাকলেই যে গৃহ মধুময় হয়ে ওঠে, তার কোনো প্রমাণ আমি পেলুম না। সেই নিরানন্দ নির্জন গৃহ, খান কয়েক বই, এগুলো প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। আচমকা একটা বুদ্ধি খেলল মাথায়। 1 দোর বন্ধ হলে 10 দোর খুলে যায়। বোবার এক মুখ বন্ধ হলে 10 আঙুল তার ভাষা তর্জমা করে দেয়। আমার যদি সব দ্বার বন্ধ হয়ে গিয়ে মাত্র একটি দ্বার খুলে যায়, তাই আমার পক্ষে যথেষ্ট। সে দ্বার দিয়ে বেরিয়ে আমি কোথায় পৌঁছব তার খবরও আমি জানতে চাইনি। দিগন্তের কাবার ছবি আমি দেখতে চাইনি। হে প্রভু, তুমি শুধু একটি কদম ওঠাবার মতো আলো ফেলো। ফার্সি শিখব, যে ফার্সিকে এতদিন অবহেলা করেছি। তরুণেরা এটা শুনে নিরাশ হবে। তারা ওই সময় স্বপ্ন দেখে অসম্ভব অসম্ভব বিষয়ের। প্রিয়ার ঘরে যদি আগুন লাগে, দমকলের লোকও তাকে বাঁচাবার জন্যে সাহসে বুক বেঁধে না এগোয়, সে তখন কিরকম লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়বে তাকে বাঁচাবার জন্যে। ইংরেজকে খুন করে প্রিয়া ধরা পড়েছে, ফাঁসির জন্যে তৈরি হয়ে সে সব দোষ আপন স্কন্ধে তুলে নিল। প্রিয়া জানতে পর্যন্ত পারলে না। প্রবীণেরা এসব স্বপ্ন কথায় হাসেন, আমি হাসিনে। ধন্য হোক তাদের এ সুখ স্বপ্ন, মৃত্যুঞ্জয় হোক তাদের এ দুরাশা। এগুলোই তো তপ্ত ভূতলকে সরস শ্যামল করে রেখেছে। নন্দন কাননের যে হাসি মুখ নিয়ে শিশু মায়ের কোলে আসে, তরুণের সেই নন্দন কানন থেকেই আকাশ কুসুম চয়নে তার শেষ রেশ। তার তুলনায় ফার্সি শেখা কিছুই নয়। বজ্র নির্ঘোষে ঝিঝির নূপুর নিক্কণ। প্রবীণেরা অবশ্য এটাকেই প্রশংসা করতেন। আজ যদি আমি শবনম বানুকে চিঠি লিখতে যাই, আমার ফার্সি কাঁচা, ফরাসি দরকচ্চা। বেরলুম ফার্সি বইয়ের সন্ধানে কাবুলি বন্ধুদের বাড়িতে। তারা খুশি হবে। নিরপরাধা অকারণে বর্জিতা প্রথমা প্রিয়ার সন্ধানে নির্গত প্রণয়ের নব অভিসার প্রিয়জন প্রসন্ন বদনে আশীর্বাদ করে। ফার্সিকে আমি অকারণে বর্জন করেছিলুম। এই বেরোনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একথা বলবো না। আজ কেন, সেদিনও আমার মাতৃভূমিতে ক্লাসিক্স অনাদৃত, অনুন্নত কাবুলে তা নয়। সেদিনও স্বয়ং মাইকেল যদি কলেজ স্ট্রিটে এসে
নিজের বইয়ের সন্ধান করতেন, তবে সেগুলো বের করা হতো পেছনের গুদম থেকে। তখন তিনি ইরানি কবির মতোই দুঃখ করে বলতে পারতেন, রাজসভাতে এসেছিলেম বসতে দিলে পিছে, সাগর জলে ময়লা ভাসে, মুক্ত থাকে নিচে। মাইকেলের দুঃখ বেশি, পুস্তক সভাতেও তিনি পেছনে। এখানে হাফিজ, সাদি, কলিম, পয়লা শেলফে। কিছু বই কিনলুম। ধারের বইয়ে নাকি বিদ্যার্জন হয় না। ফেরার পথে কলেজের ছেলেদের সঙ্গে দেখা, তারা চেপে ধরলে কাবুল নদীতে সাঁতারে যেতে। মনে মনে বললুম, ওখানে যা জল তা দিয়ে কাশিরাম দাসের জলের তিলকও ভালে কাটা যায় না। শেষটায় ঠিক হল 3 দিন পর, ছুটির শেষ দিনে। তীব্র আবেগে ফল আসন্ন। 3 দিনেও অনেকখানি ফার্সি শেখা যায়। 3 দিন পরে সাঁতারে এসেছি। খানিকক্ষণ পরেই ছেলেরা আমার কথা ভুলে গিয়ে আপন আনন্দে মেতে উঠল। আমি আস্তে আস্তে ভাটির দিকে বুক জল ঠেলে ঠেলে, কখনো বা দুদিক থেকে নুয়ে পড়া গাছের পাতা চোখের সামনে থেকে হাত দিয়ে ঠেলে এগুতে লাগলুম। সামনে একটু গভীর জল। সাঁতার কেটে ডান পায়ে উঠে গাছের ঝোপে জিরোতে বসলুম। যত মন্দমন্থরই হোক, স্রোতের দিকে তাকিয়ে থাকতে সম্মোহন আছে। পেছন থেকে শুনি, এই যে। তাকিয়ে দেখি শবনম। এক লম্ফে জলে নামলুম। ভেবে নয়, চিন্তা করে নয়। সাপ দেখলে মানুষ যেরকম লাফ দেয়, আমার পরনে সাঁতারের কস্টিউম। কত যুগ যুগ সঞ্চিত প্রাচ্যভূমির এই সংস্কার। উঠে আসুন, উঠে আসুন, এক্ষুনি উঠে আসুন। কোনো উত্তর নেই। উঠবেন না? আচ্ছা, তবে দেখাচ্ছি বলেই হ্যান্ডব্যাগ হাতড়াতে লাগল। মেরেছে? না, মারবে। পিস্তল খুঁজছে নাকি? কাতর কণ্ঠে বললে, দেখুন, আপনি মিন অ্যাডভান্টেজ নেবেন না। আমার পিস্তলে গুলি নেই। একটু ভেবে বললে, ও বুঝেছি, পরনে কস্টিউম। তা উঠে আসুন, এই নিন আমার গায়ের ওড়না, এটা জড়িয়ে বসবেন। এ তো আরও মারাত্মক। কাবুলিনী বেশে ওড়না শুধু অঙ্গাভরণ নহে, কিছুটা অঙ্গাবরণও বটে। ততক্ষণে আমার বেশ বিষয়ের সংস্কার কেটে গিয়েছে। তার চেয়েও যে প্রাচীন সংস্কার, সেইটি এসে সোনার বাঁশি বাজাতে আরম্ভ করেছে। সেই সংস্কারের সোহাগে বিশ্বব্রহ্মাণ্ড নক্ষত্রলোক আপন গতি খুঁজে পায়। আপনি আমাকে কি করে খুঁজে পেলেন? প্রথমটায় চুপ করে গেলুম। মিথ্যে উত্তর দিতে যে একেবারেই ইচ্ছে যায়নি এ কথা বলবো না। শবনম চুপ করে থাকতে পারে না, উত্তর না দিলে শাসায়। এবারে কিন্তু নীরব প্রতীক্ষায় বসে রইল। ভালোভাবেই বুঝে গেলুম এবারে সে উত্তর না নিয়ে ছাড়বে না। বললুম, আপনাকে আমি সবখানেই খুঁজেছি। মুখ খুশিতে ভরে উঠল। হঠাৎ আবার আকাশের এক কোণে মেঘ দেখা দিল। শুধালে, আমাদের বাগানবাড়ি কাছেই, জানতেন? কেন জানি না বলতে ইচ্ছে হলো না যে তাদের কাবুলের বাড়ি বাইরে থেকে যতদূর দেখা যায় তার সবটুকু ওর বানানেওয়ালা রাজমিস্ত্রির চেয়েও আমি বেশি জানি। বললুম, না। এবারে যেন তার কান্না পেলে বলল, ও বুঝেছি, সাঁতার কাটবার ফুর্তি করতে এসেছিলেন। এই এতদিনে আমার সত্যকার বাজল। আজ না হয় ঠাট্টা মশকরা রঙ্গরসিকতা করে মনের গভীর আবেগ, তার গোপন ক্ষুধা, তার অসম্ভব স্বপন চয়ন, তার বদ্ধ পাগলামি যতখানি পারি ঢেকে চেপে বলছি। কিন্তু তখন, হায়, এ হালকামি ছিল কোথায়? বললুম, দেখুন শবনম বানু, আমি বিদেশি। বিদেশে অনেক মনোবেদনা। তারপর যখন মানুষ ভালোবাসে। সঙ্গে সঙ্গে নিঃসংকোচে শবনম তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। আমি ভয়ে লজ্জায় মারা গেলুম। ছি ছি, আমি কি করে এ কথাটা বলে ফেললুম? কোথা থেকে আমার এই সাহস এলো? কিন্তু আমি তো সাহসে বুক বেঁধে এ কথা বলিনি। এ তো নিজের থেকেই বেরিয়ে গিয়েছে। তার চেয়েও আশ্চর্য, শবনম আমার মুখের উপর থেকে তার হাতের চাপও ছাড়ছে না। বলো না, বলো না। আমি ঠিক করেছিলুম ও কথাটা আমি আগে তোমাকে বলবো। দুজনে অনেকক্ষণ চুপ। শবনম প্রথম কথা বললে,
আমি ভেবেছিলাম আমি প্রথম বলবার তুমি আমাকে অবহেলা করবে। আমি অবাক হয়ে বললুম, সে কি? তাড়াতাড়ি বললে, থাক থাক, আজ এসব না, আরেকদিন এসব কথা হবে। আজ শুধু আনন্দের কথা বলো। সব প্রথম বলো, তুমি কখন আমাকে ভালোবাসলে? আমি বললুম, সে কি করে বলি, তুমি কখন বাসলে বলো? উৎসাহের সঙ্গে বললে, সে অতি সহজ। হোটেলের বারান্দায় যখন তোমাকে ডেকে পাঠালুম, তুমি যখন কোনো কথাই খুঁজে পাচ্ছিলে না, তখন। জানো না ইস্পাহানা কবি শাইর কি বলেছেন? গভীরে ডুবেছে যে জন জানিবে মুক্তার সন্ধানে, বুদবুদ হয়ে তার প্রশ্বাস ওঠে না উপর পানে। আমি বললুম, এ কবি সত্যই জীবন দেখেছিলেন। কাবুলে এ কবি কিন্তু জন্মাতে পারত না। কেন? ডুব দেবার মতো জল এখানে কোথায়? সে কথা থাক, কিন্তু আমার ভারী দুঃখ হয় তুমি আমার বায়েতের পাল্টা বায়েত দিতে পারো না বলে। আমি নিঃশ্বাস ফেলে বললুম, সে কি আমার হয় না? চুপ, আবার ভুল করেছি। বলেছিলাম দুঃখের কথা তুলব না। আমি কিন্তু জোর ফার্সি শিখতে আরম্ভ করেছি। কি আনন্দ! বাবার মজলিসে কত বিদেশি আসে, কেউ ভালো ফার্সি বলতে পারে না। তুমি শিখলে আমার গর্ব হবে। তুমি আমারই জন্য শিখছ, সে আমি জানি। তোমার মুখে তুমি বড় সুন্দর শোনায়। বাধা পড়ল, কার যেন গলার আওয়াজ। তাড়াহুড়ো না করে আস্তে আস্তে বললে, এবার তুমি এসো, তোমাকে খোদার আমানতে দিলুম। আমি জলে নামতে নামতে বললুম, আর কিছু বলো। আমি তোমাকে ভালোবাসি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা বিখ্যাত উপন্যাস শবনম। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।